আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে পদত্যাগ করে দেখে কোন দলে যাবেন ঠিক করতে পারছেন না। ভাই আদর্শ তো আদর্শকে টানবে, তার মানে কারো কোনো আদর্শ নাই। যদি আপনি 32 নম্বরকে ফ্যাসিবাদের আতরখানা বলেন, তাহলে কি কারণে তারা 71 তালে ফ্যাসিবাদের জন্য হয়েছিল? শিক্ষকের গায়ে ছাত্র হাত দেবে, এই বিষয়গুলো কি আমরা আগে কখনো দেখেছি? গণ অভ্যুত্থান আমরা করেছি, যেই তখন কোনো ডানপন্থী বামপন্থীর ব্যাপার আর আসবে না এই জায়গায়। হ্যাঁ, গণ অভ্যুত্থান আমরা এই কারণেই করেছি। এবং গণ অভ্যুত্থানে আমাদের সকলের অংশগ্রহণ কি কারণে ছিল? যে একতরফা নির্বাচন হবে না, জবাবদিহিতা থাকবে, এবং কারো ওপরে কারো মত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, এবং নস্যাৎ করা যাবে না যে অমুক এটা বলেছে তার মানে আপনি নস্যাৎ, এখান থেকে আপনার বিরুদ্ধে জুতার মালা পরিয়ে দেওয়া হবে। এই যে আপনার মব কালচারটা তৈরি হলো, এটা কি গণ অভ্যুত্থানের কালচার? আপনি দেখুন যে গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আওয়ামীপন্থী শিক্ষককে যেভাবে তার ছাত্রটি হেনস্থা করলেন, অবশ্যই এই ভদ্রলোক আওয়ামী লীগের হয়ে নানান রকম আজে বাজে কথা বলেছেন। হ্যাঁ, গত পরশুদিন এটাকে সেই শিক্ষকের ব্যাপারে অবশ্যই নানান রকমের আইনি বিধিবিধান আছে, কিন্তু শিক্ষকের গায়ে ছাত্র হাত দেবে, এই বিষয়গুলো কি আমরা আগে কখনো দেখেছি? জামাতপন্থী কিংবা বিএনপিপন্থী শিক্ষকরা কি গত আওয়ামী লীগের আমলে 17 বছর কাজ করেননি? তখন কি এই দৃশ্য আমরা দেখেছি? তার মানে এই গণ অভ্যুত্থানের পর যেই পরিবর্তন আকাঙ্ক্ষিত ছিল, ইতিবাচক পরিবর্তনের বদলে আমরা কিছু নেতিবাচক পরিবর্তন পাচ্ছি, সেইগুলো গণ অভ্যুত্থানের সঙ্গে অবশ্যই সাংঘর্ষিক। এবং যেটা আমি তুলনা করতে চাই, ধরেন কখনো যদি প্রতিবেশীর বা যে কোনো একটা ঘরে আগুন লাগে, আমার ঘরে না আরেকজনের ঘরে, তখন যে যার আলুটা নিয়ে যায় পুড়িয়ে খাবো বলে, এটা একটা বাংলা প্রবাদ আছে। এখানে কে কার আলুটা নিচ্ছে দেখুন। মুক্তিযুদ্ধ বিরোধীরা সবার আগে তাদের আলুটি নিয়ে এখানে পোড়ানো শুরু করেছে, বলা শুরু করেছে 32 নম্বর ফ্যাসিবাদের আতরখানা। যদি আপনি 32 নম্বরকে ফ্যাসিবাদের আতরখানা বলেন, তাহলে কি কারণে তারা 71 তালে ফ্যাসিবাদের জন্য হয়েছিল? তাহলে 71-এর যে বিষয়টা, মুক্তিযুদ্ধের যে প্রসঙ্গটা, কি কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, ওই প্রসঙ্গগুলো আবার সামনে চলে আসে। কারণ আপনার 23 বছর যে লড়াই সংগ্রাম, এটা তো ভাই বন্ধুত্বমূলক কোনো আচরণ ছিল না, কোনো প্রেম প্রীতির সম্পর্কের প্রেক্ষিতে তো মুক্তিযুদ্ধ হয়নি। হয়েছিল আধিপত্যবাদী যে শাসন তারা চাপিয়ে দিয়েছিল এবং আমাদের ন্যায্য অধিকার দেয়নি, এবং ইসলাম যেই তার বারবার ইসলামতন্ত্র করেছে। ইসলামী শাসন যে কত পেছন যাত্রা, তার বড় উদাহরণ পাকিস্তান। তারা একটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে পরিণত হয়েছে। ভারত হয়েছে হিন্দু রাষ্ট্র, পাকিস্তান হয়েছে মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ হয়েছে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে সকলের সমান অধিকার থাকবে। সেই জন্যই 1971-এর 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফালানি হলের প্রভোস্ট একটা চিঠি দিয়েছেন। সেই চিঠিতে হচ্ছে যে রাতের খাবারের আয়োজন করা হয়েছে, তারিখ 16 ডিসেম্বর, বিজয় দিবসটিও তিনি উল্লেখ করছেন না। আপনি দেখুন 3 ডিসেম্বর একটি পরীক্ষা নিয়েছে, এই বিসিএস পরীক্ষা, সেখানে প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়েছে দখলদার বাহিনী। আমরা 80 দশকে দেখেছি, পুরো 80 দশক এরশাদের আমলে কোনো গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, লেখা হতো হানাদার বাহিনী। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তখন অবশ্য মুক্তিযুদ্ধ লেখা হতো, প্রতিরোধ যুদ্ধ লেখা। আমি একটু শেষ করি প্রসঙ্গটা। আপনি দেখুন এগুলো সবগুলোই একটির সঙ্গে একটি জড়িত। সরকারের চোখের সামনে মুক্তিযুদ্ধ প্রতিরোধ যুদ্ধ হয়ে যাচ্ছে, সরকার কোনো কথা বলছে না। 32 নম্বর ফ্যাসিবাদের আতর ঘর হয়ে যাচ্ছে, সরকার কোনো কথা বলছে না। শেখ হাসিনার যে অপরাধ, তাকে নিয়ে কোনো দ্বিমত কিন্তু আমি পোষণ করছি না, বা আমরা অনেকেই পোষণ করছি না। সেটার জন্য বিচার হবে, সেটার জন্য তিনি শাস্তি পাবেন। কিন্তু কি করলেন সরকার? 30টি রাজনৈতিক দলকে নিয়ে তারা একটি সংস্কার বৈঠক করে ফেললেন, এবং সেখানে শুধু আওয়ামী লীগ নয়, 14 দল নেই, জাতীয় পার্টি নেই, সিপিবি সহ প্রধান 4 দল বলল যে মুক্তিযুদ্ধের যে 4টি স্তম্ভ বাদ দিলে আমরা আলোচনা করব না, তারা চলে গেল। অর্থাৎ 54টি নথিভুক্ত রাজনৈতিক দলের মধ্যে 30টি রাজনৈতিক দল, যার 7-8টি বাদে অধিকাংশের দ্বিতীয় বা তৃতীয় নেতার নাম আমরা জানি না, তারা মিলে ঠিক করে ফেলছেন বাংলাদেশের সংবিধানের মূল স্তম্ভ আমরা বাদ দিয়ে দিব, ধর্ম নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্রবাদ। এটা কি করে তারা পারেন? এই ম্যান্ডেট কি তাদের আছে? তাহলে আওয়ামী লীগ যখন বলেছিল যে 43টি দলের মধ্যে 28টিকে নিয়েই তো আমরা নির্বাচন করছি, নির্বাচন কিভাবে একপাক্ষিক হয়?
তাহলে আওয়ামী লীগের এই যে উচ্চারণ, সেই উচ্চারণের সাথে তো বর্তমানে বিএনপি এবং জামাত যেটা বলছে বা এনসিপি যেটা বলছে সেটা তো একই হয়ে যাচ্ছে। আগে আওয়ামী লীগ ও সমমনারা 3বার নির্বাচন করেছেন গত 12 বছরে, এখন বিএনপি ও সমমনারা নির্বাচন করছেন। যেই প্রত্যয়ে গণ অভ্যুত্থান হয়েছিল সকলের অংশগ্রহণে নির্বাচন হবে, যারা চোর বাটপার গুন্ডা তাদের জন্য তো বিচার ব্যবস্থা আছে, তাদের জন্য আইনি শাসন থাকবে, এই কথাটি বলার সাথে সাথে আপনাকে বলা হবে আপনি ফ্যাসিবাদের দোসর। যখন আওয়ামী লীগের আমলে এটা আমরা বলতাম তখন আমাদের বলা হতো বিএনপি ও জামাতের দোসর। কাজেই একই পরিস্থিতি রয়ে গেল, যেই পরিস্থিতি রয়ে গেল পুলিশ ও দুদক সংস্কার কমিশনের সরকারের ব্যর্থতা। এটা তো সরকার পারতেন, কেন তারা পারল না? যেগুলো নির্বাহী আদেশে সম্ভব ছিল সেই একটি তো তারা না করে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। আওয়ামী লীগের মতো একটি দল যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে তাদের কি আপনি নির্বাচনে অবাঞ্ছিত ঘোষণা করবেন? জামাতে ইসলামকে আপনি কি করে নির্বাচিত করেছেন ইয়ের জন্য, অংশগ্রহণের জন্য? তাহলে জামাতে ইসলামীর যে অপরাধ সেটাকে এখন পুরনো বলা হবে? তাহলে কি ইতিহাস কয় বছরের? 5 বছর ইতিহাস হয়? 2 বছর ইতিহাস হয়? একটি দেশের একটি জাতির ইতিহাস কত বছরের? এই যে ভাই পিএইচডি করছেন, আমি শুনলাম যে 800 খ্রিস্টাব্দের আলোচনা তারা করছেন, ইসলামী শাসনের সাথে তুলনা করছেন, ফ্রেঞ্চ এবং ইত্যাদি, কত চমৎকার একটি বিষয় নিয়ে তারা গবেষণা করছেন। তাহলে আমরা 54 বছরের ইতিহাস নিয়ে গবেষণা করব না? সেই গবেষণায় প্রাপ্ত ফলাফলে যে 16ই ডিসেম্বর যেই আত্মসমর্পণের দলিল, সেখানে লেখা আছে সিভিল আর্ম ফোর্স। সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী, এই আলবদরের প্রধান কে ছিলেন? মুজাহিদ সাহেব ছিলেন। সেই মুজাহিদ সাহেব আবার বিএনপির মন্ত্রী হয়েছিলেন বিএনপি আমলে। কাজেই আপনি দেখুন যে আমাদের এই আদর্শহীন যে রাজনীতি, আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে পদত্যাগ করে দেখে কোন দলে যাবেন ঠিক করতে পারছেন না। ভাই আদর্শ তো আদর্শকে টানবে, তার মানে কারো কোনো আদর্শ নাই। আপনার সাথে ব্যাটে বলে মিলবে কিনা আমি সেই রাজনীতি করব। এই কারণেই দলে ভিড়তে পারছেন না নাকি দলগুলো তাকে নিচ্ছে না? একই তো কথা হলো, দলগুলো কেন নেবে? দলগুলো তো তার সাথে যার আদর্শে মিলবে সে চলে আসবে। রাকিব আল হাসান আমাদেরকে যেটা বললেন যে গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেখানেও তিনি জায়গা পাননি। আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? জি জি। তার মানে কোন সবগুলো দল একই রকম। আপনি জায়গা আছে কিনা, খালি আছে কিনা, ওখানে গেলে আমি নেতা হতে পারবো কিনা, সেই হচ্ছে বিষয়। আপনার কোনো আদর্শ নেই। আপনি নির্বাচন কদিন পরে, এনসিপির ম্যানিফেস্টো কোথায়? তারা কি সমাজতান্ত্রিক দল? তারা কি জাতীয়তাবাদী দল? তারা কি ইসলামিক দল? আমরা তাদের স্পষ্ট কোনো ঘোষণা জানি না। জামাতে ইসলামী গত 50 বছর ইসলামিক শাসন ব্যবস্থার পক্ষে কথা বলেছে, শরিয়া আইন তারা নির্বাচিত হলে করবে বলেছে। এখন তারা কি কথা বলছে? এখন তারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে যে পরিমাণ কথা বলেছে, তাদের ম্যানিফেস্টো নিয়ে তো কোনো কথা বলতে দেখছি না। মাঝখানে কথা বলেছে যে নারীর কর্মঘণ্টা নিয়ে, নারীরা যাতে ঘরেই থাকে, নারী ঘরের রানী, তাদের বাড়িতে টাকা পাঠিয়ে দেবে, এরকম কথাবার্তাও আমরা শুনেছি। তার মানে পুরো বিষয়টি আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের সংশয়, আমাদের উদ্বেগ, আমাদের উৎকণ্ঠা এই অসাম্প্রদায়িক বাংলাদেশটি নিয়ে, যেই বাংলাদেশ 71-এ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ ভারত এবং পাকিস্তান থেকে আলাদা।